ডক্টর হাসিনুল হক মিলন, আপনার কাছে প্রথমেই প্রশ্ন রাখতে চাই যে, যেই সংস্কারের রূপরেখা আমরা দেখলাম, সেই সংস্কারের রূপরেখায় কি আছে, কি নেই, সেটাই আগে আপনার থেকে একটু শুনে নিই। আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? সংস্কারের রূপরেখা বলতে আমি প্রথমেই আসতে চাচ্ছি আমাদের শিক্ষা ব্যবস্থার উপরে। আমার অগ্রজ গোলাম সালাম মিলন ভাইও শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন। কোন এক সময়ে আমিও ছিলাম। তো আমি এই জায়গাটাই আগে একটু অ্যাড্রেস করি, তারপর পলিটিক্যালটা মিলন ভাইয়ের সাথে আমি শুরু করব। বলা হয়েছে যে ক্লাস 1 থেকে 12 পর্যন্ত শিক্ষা কার্যক্রমের পরিবর্তন এবং মার্জন এগুলি করা হয়েছে বা হচ্ছে। তো এত অল্প সময়ে এটা আদৌ সম্ভব না। সম্ভবত তারা কোথাও কিছুটা পরিমার্জন করার ব্যবস্থা করেছেন উনারা। যেহেতু জানুয়ারি ১ম তারিখেই ২০২৫ এ বই দিতে হবে, সেজন্য এনসিটিভি থেকে তড়িঘড়ি করে এই ব্যবস্থাগুলি নিচ্ছে আমি বিশ্বাস করি। তবুও বলতে হবে যে এই এনসিটিভিতে যে সমস্ত কর্মকর্তারা রয়েছেন বই পরিমার্জন করার জন্য, তাদের অধিকাংশই বিগত সরকারের এবং বিশেষ করে আওয়ামী লীগের বিপ্লবী নেত্রীসহ অনেকেই সেখানে রয়েছেন এবং কিছু ট্রান্সফার হওয়ার পরেও তারা কিন্তু যাননি। সে জায়গায় ৩৫ কোটি বই লাগবে ক্লাস 1 থেকে 10 গ্রেড পর্যন্ত, অর্থাৎ এসএসসি পর্যন্ত, এবং ৩০ লক্ষ বই লাগবে ইন্টারমিডিয়েটের জন্য। সেই বিষয়গুলোকে তাদের তড়িৎ গতিতে দেখতে হবে এবং সেই বই সংস্কার কতটা পুরোপুরি হবে এই অল্প সময়ে, সেটাও একটা প্রশ্ন রয়ে যাচ্ছে। অপরদিকে আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়গুলো সেখানে ভিসিরা পদত্যাগ করেছে এবং সরকার ইতিমধ্যেই ভিসিদের নিয়োগ দেওয়া হয়েছে এবং দ্রুতগতিতে নিয়োগ দিয়েছে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেন, অর্থাৎ বিশ্ববিদ্যালয়গুলো যেন অতি সত্বর তারা ছাত্রছাত্রীরা লেখাপড়া ফিরে আসতে পারে সেই ব্যবস্থা তারা করছেন। এক্ষেত্রে ১৯৭৩ সালে যে বিশ্ববিদ্যালয় ৪টি সরকারি বিশ্ববিদ্যালয় অ্যাক্ট ছিল, অর্থাৎ সিনেট থেকে সিলেক্টেড করা হবে এবং সেখান থেকে আচার্য অর্থাৎ প্রেসিডেন্ট চ্যান্সেলর সেটিকে রিকমেন্ড করবেন। সেই পদ্ধতি থেকে আমরা বেরিয়ে এসেছি এবং আমরা সে জায়গাটায় কোনো সঠিক পদ্ধতি কিভাবে আগামী দিনগুলোতে ভিসি নিয়োগ হবে, অর্থাৎ বৈষম্য ব্যতিরেকে হবে, সেই ধরনের কোনো সিস্টেম এখনো ডেভেলপ করা হয়নি। তো আমি ভেবেছিলাম যে ভিসি নিয়োগের অন্তত সিস্টেম বিসমিল্লাহ বলেই শুরু হবে, কিন্তু সেটাও শুরু হয়নি। অপরদিকে উনার বক্তব্যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যে বক্তব্য দিলেন, মাননীয় প্রধান উপদেষ্টা, তিনি বললেন যে বেসরকারি প্রতিষ্ঠানগুলো গভর্নিং বডিরও তারা সঠিকভাবে কিভাবে নিয়োগ দিতে হবে সেই দায়িত্ব তারা নিয়েছেন এবং ব্যবস্থা করেছেন। আমরা কিন্তু সেই ক্ষেত্রেও দেখতে পাচ্ছি না যে কোন ক্রাইটেরিয়াতে কিভাবে বিশ্ববিদ্যালয় বেসরকারি কলেজগুলোতে গভর্নিং বডির দায়িত্ব নেবে, সেই দখলদারিত্ব থেকে আরেক দখলদারিত্ব আসবে কিনা সেই ব্যাপারে আমরা কোন রকম মানে সঠিকভাবে গভর্নমেন্ট করছি কিনা সেটা আমরা দেখিনি। এগুলো হচ্ছে আমার কাছে শিক্ষার বিষয়। তারপর আরো বলেছেন ২৮তম বিসিএস থেকে ৪২তম বিসিএস পর্যন্ত যারা আওয়ামী ঘরানার নয় বা যাদের কোনো রিকমেন্ডেশন ছিল না, তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। বেশ অনেকগুলো নিয়োগের কথা উনি বলেছেন। সেটা উনি বলেছেন যে সেইখানে করা হয়েছে। তারপরে আমরা বিসিএস পরীক্ষায় যখন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন জোট সরকার, সেই সময় আমরা বিসিএস পরীক্ষায় ভাইবা ২০০ নম্বর থেকে ১০০ নম্বর করেছিলাম। পরবর্তী আবার আওয়ামী লীগ সরকার এসে ১০০ নম্বর থেকে ২০০ নম্বরে ভাইবা করেছে। এই যে স্বজনপ্রীতির একটি সুযোগ তারা সৃষ্টি করেছে, সেই জায়গাতে সরকার কিভাবে বেরিয়ে আসছে সেই ধরনের সিস্টেম নিয়ে সরকার কোনো কিছুই মানে সঠিকভাবে বলেনি। এখন আপনি রাজনীতির প্রসঙ্গে যেটা বলতে চাচ্ছেন, সেখানে আমরা যা দেখছি যে উনারা সংস্কার করার জন্য বেশ কতগুলি পদক্ষেপ নিয়েছেন। সেই পদক্ষেপগুলো সঠিকভাবে সংস্কার করার পরে তারা নির্বাচনে যাবেন বলে কথা দিয়েছেন। সেই ৬টি কমিটি করা হয়েছে। কমিটির সদস্যরা এখনো আসেনি এবং কিভাবে করবেন এই ধরনের কোন রকম আউটলাইন আমরা দেখিনি, বা এই সরকার কতদিন তারা এই ক্ষমতায় থাকবেন বা দায়িত্ব থেকে কাজ করবেন সেই রোড ম্যাপ গুলো দেননি। তো সেই জায়গায় আমরা অপেক্ষায় আছি যে আমরা কিভাবে সেটা আবার আমি যদি শিক্ষায় বলি যে এই সরকার শিক্ষার জন্য কোনো কমিশন এই পর্যন্ত তারা দেয়নি। আমরা দেখেছি ওই সাউথ আফ্রিকার ইউনিভার্সিটির সামনে রেখা রয়েছে, একটি জাতিকে যদি ধ্বংস করতে হয়
তাহলে সেই জাতিকে শিক্ষায় ধ্বংস করলেই হবে। পারমাণবিক বোমার প্রয়োজন হয় না। তো বাংলাদেশেও তাই হয়েছে। পারমাণবিক বোমা ফেলে বাংলাদেশকে ধ্বংস করতে হবে না। শিক্ষাকে বিগত সরকার ধ্বংস করে দিয়েছে। এই ধ্বংস থেকে বেরিয়ে আসতে হলে আমাদের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আনতে হবে। যদিও এই সরকার এখন বাজেট প্রণয়ন করেনি যে জিডিপির ২% থেকে বাড়িয়ে কত পার্সেন্ট শিক্ষা খাতে ব্যয় করবে। আমি আশা করছি তারা করবে। আমরা দেখেছি ব্রিটিশ আমলে এই প্রায় ১৫টি শিক্ষা কমিশন হয়েছিল। চার্লস গ্যান্টস কমিশন থেকে শুরু করে উড কমিশন এই ধরনের ১৫টি কমিশন হয়েছিল। পাকিস্তান আমলেও আমরা দেখেছি টোটাল ৪টি কমিশন হয়েছিল। সেই কমিশনের লাস্ট কমিশনটা বোধহয় ১৯৬৯ সালে শরফুদ্দিন কমিশন হয়েছিল পাকিস্তানের সময়ে। তারপরে স্বাধীনতার পর আমরা ১৯৭৪ সালে দেখেছি ডক্টর কুদ্দুত খুদা কমিশন হয়েছিল এবং সর্বশেষ কমিশন হয়েছিল খলিকুজ্জামান অর্থাৎ কবির চৌধুরী। এর মাঝে জোর সরকার যখন দায়িত্বে ছিল তখন আমরা জনাব বারী সাহেবের একটি কমিশন হয়েছিল এবং মনিরুজ্জামান স্যারের আরেকটি কমিশন আমরা করেছিলাম। এই কমিশনগুলো আমাদের সময়ে আমরা সঠিকভাবে এটা ইমপ্লিমেন্ট করতে পারিনি সময়ের অভাবে, কিন্তু ২০০৯ থেকে ২০১০ এর মধ্যে যে আওয়ামী লীগ শিক্ষা কমিশনটি করেছিল ২০২৪-এ এসে আমরা দেখেছি এই শিক্ষা কমিশনগুলোকে তারা যতটা না ভালো করার তা করেনি, তার চেয়ে এটাকে আরো অন্যদিকে ধাবিত করেছে। সেই ক্ষেত্রে বর্তমানে আমি জোর দাবি জানাবো যে কারিগরি শিক্ষাকে গুরুত্ব দেওয়া এবং বর্তমান বিশ্বায়নের যুগে মানব সম্পদ প্রণয়নের জন্য এই সরকারকে সবচেয়ে বেশি সচেষ্ট হতে হবে। সেই দিক দিয়ে যেই জেনারেশন জি এই সরকারকে দায়িত্ব দেওয়ার জন্য সচেষ্ট ছিল, সেই জেনারেশন জি এবং নেক্সট জেনারেশন আলফা জেনারেশনের জন্য এই সরকার একটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শিক্ষা কমিশন যদি তারা সঠিকভাবে প্রণয়ন করতে পারে এবং সেই শিক্ষা কমিশনকে আমরা আগের শিক্ষা কমিশনের মতো নয় যে ব্যাপক অর্থে কাজে লাগাতে পারে, তাহলে আমি ভাববো যে এই সরকার শিক্ষা কমিশন একটি প্রণয়ন করেছে যেটা জাতির জন্য বেশ উপকার হবে।